চাকরির পরীক্ষা মানেই প্রতিযোগিতার পরীক্ষা। তাই এই পরীক্ষায় টিকে থাকতে হলে লড়াই করতে হবে। তাই তোমাদের ড্রিম মানেই ড্রিম অফ তৌসিফ, সাথে আছি, তোমাদের পাশে আছি। আজকে থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় ডাব্লিউবিসিএস থেকে শুরু করে বিভিন্ন কম্পিটিটিভ চাকরি, এসএসসি এবং অন্যান্য চাকরির পরীক্ষার বিভিন্ন সাবজেক্টের ওপর আমি বিভিন্ন প্রশ্নোত্তর আলোচনা করব এবং প্রশ্নের এই ধাঁচ যদি সবাই ভালো করে রপ্ত করতে পারে, মনে রাখতে পারে, তাহলে অবশ্যই প্রশ্ন কমন পরীক্ষায় অবশ্যই আসবেই। কারণ আমি এর আগের পরীক্ষায় এইভাবেই এই সমস্ত বই থেকেই পড়ে আমি বিভিন্ন বই থেকে পড়ে আমি এই নোটগুলো তৈরি করেছি। তাই তার আগে যদি তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করে নেবে যাতে করে পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হয়। প্রথমে আমরা জানবো ভারত ইতিহাসের ভৌগোলিক উপাদান তার প্রভাবের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোর বিষয়ে। 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে যে কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের নাম ইন্ডিয়া বা হিন্দুস্তান হয়েছে। কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের নাম ইন্ডিয়া বা হিন্দুস্তান হয়েছে। কোন নদীর নাম অনুসারে হয়েছে হিন্দুস্তান বা ইন্ডিয়া নামটা? তাহলে আমরা অবশ্যই জানি আমাদের ভারতবর্ষের নামকরণ হয়েছে, ইন্ডিয়ার নামকরণ হয়েছে সিন্ধু নদীর নাম অনুসারে, সিন্ধু নদীর নাম অনুসারে। 2 নম্বর প্রশ্ন, জম্বুদ্বীপ কাকে বলা হয়? জম্বুদ্বীপ কাকে বলা? এটা প্রশ্ন এসছে আপার প্রাইমারিতে, এর আগে যে প্রশ্ন প্রাইমারি স্কুল বা আপার প্রাইমারিতে এটাই এই প্রশ্ন এসছে, জম্বুদ্বীপ কাকে বলা হয়? উত্তর হচ্ছে প্রাচীন ভারতকে জম্বুদ্বীপ কাকে বলা হয়। জম্বুদ্বীপ কথার অর্থ কী? জম্বুদ্বীপ কথার অর্থ কী আমরা জানবো। জম্বুদ্বীপ কথার অর্থ হচ্ছে জম্বুদ্বীপ কথার অর্থ হলো জম্বু বৃক্ষের মহাদেশ। 4 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের হিন্দুস্থান কারা নামকরণ করেন? এই যে হিন্দুস্থান, এই যে কথাটা কারা নামকরণ করেছিলেন? অ্যাকচুয়ালি ভারতবর্ষের হিন্দুস্তান নামকরণটা কারা করেছিলেন? তা আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে হিন্দুস্তান নামকরণ করেছিলেন পারসিকরা। কারা করেছিলেন? পারসিকরা, অর্থাৎ পারস্য দেশের লোকেরা এই আমাদের হিন্দুস্তান নামকরণটা করেছিলেন। কাকে নীলনদের দান বলা হতো বা নীলনদের দান বলা এখনও হয় অবশ্যই। তাহলে কাকে নীলনদের দান বলা হয়? নীলনদের দান বলা হয় মিশরকে, অর্থাৎ নীলনদের দান বলা হচ্ছে মিশরকে, অর্থাৎ যার ইংরেজি নাম হচ্ছে ইজিপ্ট। মিশরের ইংরেজি নাম হচ্ছে ইজিপ্ট। তারপরে প্রশ্ন, পারসিকরা ভারতকে কি নামে ডাকতো? পারসিকরা ভারতকে কি নামে ডাকতো? পারসিকরা ভারতকে অল হিন্দ নামে ডাকতো। কি নামে ডাকতো? অল হিন্দ নামে ডাকতো। কোন পর্বতমালা ভারতের উত্তর সীমান্তে বিরাজমান? অর্থাৎ ভারতের উত্তর সীমান্তে কোন কোন পর্বত রয়েছে এবং সমস্ত পর্বতমালা বলতে কয়েকটা পর্বতের সমষ্টিকে বলা হয় পর্বতমালা। কারণ মালা একটা পুঁথি নিয়ে হতে পারে, একের বেশি পুঁথি নিয়ে হয়, সেই জন্য এখানে মালা হয়েছে। তাহলে পর্বতমালা অর্থাৎ কোন পর্বতমালা ভারতের উত্তর সীমান্তে বিরাজমান? তাহলে হিমালয় পর্বতমালা ভারতের উত্তর সীমান্তে অবস্থিত। হিমালয়কে বা ভারতকে হিমালয়ের দান বলে কে বর্ণনা করেছেন? তাহলে ভারতকে হিমালয়ের দান বলেছেন KM পানিক্কর। কে বলেছেন? KM পানিক্কর। ভারতকে হিমালয়ের দান বলেছেন KM পানিক্কর। তারপরে প্রশ্ন হচ্ছে কোন কবি হিমালয়কে দেবাত্মা হিমালয় বলেছেন? কোন কবি হিমালয়কে দেবাত্মা হিমালয় বলেছেন? তাহলে কোন কবি হিমালয়কে দেবাত্মা হিমালয় বলেছেন? আমরা জানবো মহাকবি কালিদাস। কালিদাস ভারতকে হিমালয়কে দেবাত্মা হিমালয় বলেছেন। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন দিকে? অর্থাৎ সাউথ ইন্ডিয়ান, যেটা মানে অ্যাকচুয়ালি আমরা বলে থাকি সাউথ ইন্ডিয়া, সেই সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। ভারতবর্ষকে মহামানবের সাগর তীর বলেছেন কোন কবি? ভারতবর্ষকে মহামানবের সাগর তীর বলেছেন কোন কবি? অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে কি বলেছেন? মহামানবের সাগর তীর। এরপরে প্রশ্ন চলে আসবো, কোন দেশকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয়? কোন মহাদেশকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয়? আমরা জানি নৃতত্ত্বের জাদুঘর বলা হয় ভারতকে, অর্থাৎ ভারতকে বলা হয় নৃতত্ত্বের জাদুঘর।
এরপরে আমরা জানবো রাজপুতরা কোন জাতির বংশধর। রাজপুতরা কোন জাতির বংশধর, যারা রাজপুত তারা কোন জাতির বংশধর, তারা হচ্ছেন হুন জাতির বংশধর। তারপরের প্রশ্ন, তাহলে ভারতবর্ষকে মহামানবের সাগর তীর বলেছেন কোন কবি? ভারতবর্ষকে মহামানবের সাগর তীর বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোন দেশকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয়? এটাও আমরা জানলাম, ভারতকে। আর রাজপুতরা কোন জাতির বংশধর ছিলেন? হুন জাতির। রাজপুতরা ছিলেন হুন জাতির বংশধর। এরপর জানবো কে ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বা প্রত্নতাত্ত্বিক জাদুঘর বলেছেন। নৃতত্ত্বের জাদুঘর বা প্রত্নতাত্ত্বিক জাদুঘর বলেছেন ভিনসেন্ট স্মিথ। ভিনসেন্ট স্মিথ বলেছেন। 15 নম্বর, সাঁওতালরা কোন জাতিগোষ্ঠীর বংশধর ছিলেন? সাঁওতালরা কোন জাতিগোষ্ঠীর বংশধর ছিলেন না, বর্তমানে সাঁওতাল আছেন, তারা তারা ছিলেন বা তারা হচ্ছেন প্রোটো অস্ট্রোলয়েড জাতিগোষ্ঠীর বংশধর। দক্ষিণ ভারতের অধিবাসীরা কোন জাতির বংশধর? দক্ষিণ ভারত অর্থাৎ সাউথ ইন্ডিয়ানের যে সমস্ত সাউথ ইন্ডিয়ানসরা রয়েছেন তারা কোন জাতির বংশধর? তারা হচ্ছেন দ্রাবিড় জাতির বংশধর। তারা হচ্ছেন দ্রাবিড় জাতির বংশধর। ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ। ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ কেন বলা হয়? ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয় কারণ বৈচিত্র্যের জন্য। কারণ আমাদের ভারতবর্ষে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে, এই কারণে ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয়ে থাকে। এরপরে প্রশ্ন যে অর্থশাস্ত্র কে রচনা করেন? অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য বা চাণক্য। অর্থশাস্ত্র রচনা করেন কে? কৌটিল্য বা চাণক্য। তারপরে প্রশ্ন ইন্ডিকা কে রচনা করেন? ইন্ডিকা কে রচনা করেন? ইন্ডিকা রচনা করেন মেগাস্তিনিস। মেগাস্তিনিস ইন্ডিকা রচনা করেছিলেন। তারপরে প্রশ্ন বুদ্ধচরিত কে রচনা করেন? বুদ্ধচরিত কে রচনা করেন? বুদ্ধচরিত রচনা করেন অশ্বঘোষ। বুদ্ধচরিত অশ্বঘোষ রচনা করেছিলেন। তারপরে প্রশ্ন রামচরিত কে রচনা করেছিলেন? রামচরিত কে রচনা করেছিলেন? উত্তরটা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। বিক্রমাঙ্ক দেব চরিত্র কে রচনা করেন? বিক্রমাঙ্ক দেব চরিত্র রচনা করেন বিলহন। অর্থাৎ বিক্রমাঙ্ক দেব চরিত্র রচনা করেন বিলহন। হর্ষচরিত কে রচনা করেন? হর্ষচরিত রচনা করেন বাণভট্ট। হর্ষচরিত রচনা করেন কে? বাণভট্ট। রাজতরঙ্গিনী কে রচনা করেন? রাজতরঙ্গিনী রচনা করেন কলহন। রাজতরঙ্গিনী রচনা করেন কলহন। রাজতরঙ্গিনী গ্রন্থে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত রয়েছে? রাজতরঙ্গিনী গ্রন্থে কাশ্মীর রাজ্যের ইতিহাস বর্ণিত রয়েছে। প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থের নাম কি? প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থের নাম হচ্ছে রাজতরঙ্গিনী। তাহলে কাশ্মীর রাজ্যের প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থের নাম হচ্ছে রাজতরঙ্গিনী। এ সার্ভে অফ ইন্ডিয়ান হিস্ট্রি গ্রন্থের রচয়িতা হচ্ছে কে এম পানিক্কর। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই সার্ভে অফ ইন্ডিয়ান হিস্ট্রি গ্রন্থের রচয়িতা হচ্ছে কে এম পানিক্কর। ন্যাচারালিস্ট হিস্টোরিয়া এই গ্রন্থের রচয়িতা কে? ন্যাচারালিস্ট হিস্টোরিয়া গ্রন্থের রচয়িতা হচ্ছে রোমান পণ্ডিত প্লিনি এই ন্যাচারালিস্ট হিস্টোরিয়া গ্রন্থটি রচনা করেন। তারপরে তৌকিক ই হিন্দ কে রচনা করেন? তৌকিক ই হিন্দ রচনা করেন আল-বিরুনি। অর্থাৎ আল-বিরুনি তৌকিক হিন্দ রচনা করেছেন। আল-বিরুনির প্রকৃত নাম কি? আল-বিরুনির প্রকৃত নাম কি? আল-বিরুনির প্রকৃত নাম হচ্ছে আবু রিহান। আল-বিরুনির প্রকৃত নাম হচ্ছে আবু রিহান। তারপরে প্রশ্ন ইতিহাসের জনক কাকে বলা হয়? ইতিহাসের জনক কাকে বলা হয় আমরা এটা অবশ্যই জানি। সেটা হচ্ছে কি ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। কাকে বলা হয়? হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। অশোকের শিলালিপি কত খ্রিস্টাব্দে পাঠোদ্ধার করা হয়? অশোকের শিলালিপি 837 খ্রিস্টাব্দে পাঠোদ্ধার করা হয়। অশোকের শিলালিপি কে আবিষ্কার করেন? অশোকের শিলালিপি কে আবিষ্কার করেন? অশোকের শিলালিপি আবিষ্কার করেন জেমস প্রিন্সেপ। অশোকের শিলালিপি আবিষ্কার করেন জেমস প্রিন্সেপ। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। অর্থাৎ সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত রয়েছে? এলাহাবাদ প্রশস্তিতে সম্রাট সমুদ্রগুপ্তের কীর্তি বর্ণিত রয়েছে। তারপরে প্রশ্ন আইহোল প্রশস্তি কে রচনা করেন? আইহোল প্রশস্তি রচনা করেন রবি কীর্তি। আইহোল প্রশস্তি রচনা করেন রবি কীর্তি।
আইহোল প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণনা করা হয়েছে? আইহোল প্রশস্তিতে দ্বিতীয় পুলকেশীর কীর্তি বর্ণিত রয়েছে। আইহোল প্রশস্তিতে দ্বিতীয় পুলকেশীর কীর্তি বর্ণিত রয়েছে। কলিঙ্গ লিপি কে খোদাই করেন? কলিঙ্গ লিপি খোদাই করেন সম্রাট অশোক। কলিঙ্গ লিপি খোদাই করেন সম্রাট অশোক। পাল রাজাদের রৌপ্য মুদ্রার নাম কি? পাল রাজাদের রৌপ্য মুদ্রার নাম ছিল নারায়ণী। পাল রাজাদের রৌপ্য মুদ্রার নাম কি ছিল? নারায়ণী। চোল রাজাদের স্বর্ণমুদ্রার নাম কি? চোল রাজাদের স্বর্ণমুদ্রার নাম ছিল ক্যাসু। চোল রাজাদের স্বর্ণমুদ্রার নাম ছিল ক্যাসু। পঞ্চম বেদ বলা হয় কোন পৌরাণিক গ্রন্থকে? পঞ্চম বেদ বলা হয় পুরাণকে। পঞ্চম বেদ বলা হয় পুরাণকে। নাসিক প্রশস্তিতে কার সম্পর্কে আলোচনা করা হয়েছে? নাসিক প্রশস্তিতে গৌতমীপুত্র সাতকর্ণীর কথা আলোচনা করা হয়েছে। ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী লিপিতে কার কথা আলোচনা করা হয়েছে? ব্রাহ্মী লিপিতে আলোচনা করা হয়েছে সম্রাট অশোকের কথা আলোচনা করা হয়েছে। সম্রাট অশোকের কথা আলোচনা করেছে। ব্রাহ্মী লিপিতে সম্রাট অশোকের কথা আলোচনা করা হয়েছে। তারপরে প্রশ্ন, জুনাগড় প্রশস্তি কার সম্পর্কে রয়েছে? জুনাগড় প্রশস্তি কার সম্বন্ধে রয়েছে? জুনাগড় প্রশস্তি শক রাজা শক ক্ষত্রপরাজ রুদ্রদামনের সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে প্রশ্ন, হাতিগুম্ফা লিপি কার সম্পর্কে আলোচনা করা হয়েছে? হাতিগুম্ফা লিপি রচনা করেছে কলিঙ্গরাজ খারবেলের সম্পর্কে। কলিঙ্গরাজ খারবেলের সম্পর্কে হাতিগুম্ফা লিপি রচিত হয়েছে। তারপরে প্রশ্ন হচ্ছে, দশকুমার চরিত্র কে লিখেন? দশকুমার চরিত্র রচনা করেন দণ্ডিন। দশকুমার চরিত্র রচনা করেন দণ্ডিন। তারপরে প্রশ্ন, মিলিন্দ পঞ্চহ কার রচনা? মিলিন্দ পঞ্চহ নাগসেনের রচনা, অর্থাৎ মিলিন্দ পঞ্চহ লিখেছেন নাগসেন। মহাভাষ্য কার রচনা? মহাভাষ্যটা কে লিখেছেন, অর্থাৎ মহাভাষ্যটা কার লেখা? মহাভাষ্যটা লিখেছেন পতঞ্জলি। মহাভাষ্য লিখেছেন পতঞ্জলি। মুদ্রা রাক্ষস বা দেবী চন্দ্রগুপ্তম কার রচনা? মুদ্রা রাক্ষস বা দেবী চন্দ্রগুপ্তম রচনা করেছেন বিশাখ দত্ত। বিশাখ দত্তের, অর্থাৎ বিশাখ দত্ত এটা রচনা করেছেন। বিশাখ দত্ত মুদ্রা রাক্ষস দেবী চন্দ্রগুপ্তম রচনা করেছেন। কামসূত্র গ্রন্থটি কার রচনা? কামসূত্র গ্রন্থটি রচনা করেছেন বাৎসায়ন। বাৎসায়ন এই কামসূত্র গ্রন্থটি রচনা করেছেন। ভোজ প্রবন্ধ কার রচনা? ভোজ প্রবন্ধ এই প্রবন্ধটি কার রচনা? অবশ্যই বল্লালের লেখা। বল্লাল এর লেখা। অমরকোষ কার রচনা? অমরকোষ যে গ্রন্থটি রয়েছে, অমরকোষ গ্রন্থটি কার রচনা? অমরকোষ গ্রন্থটি লিখেছেন অমর সিংহ। অমরকোষ গ্রন্থটি লিখেছেন অমর সিংহ। পবনদূতম কার রচনা? পবনদূতম কে রচনা করেছেন? পবনদূতম রচনা করেছেন ধৈ। পবনদূতম রচনা করেছেন ধৈ। অভিজ্ঞান শকুন্তলম বা মেঘদূত কার রচনা? অভিজ্ঞানম শকুন্তলম গ্রন্থটি বা মেঘদূত রচনা করেছেন মহাকবি কালিদাস। মহাকবি কালিদাস এই অভিজ্ঞানম শকুন্তলম বা মেঘদূতম রচনা করেছেন। ফোক ওয়াকিং কার রচনা? ফোক ওয়াকিং রচনা করেছেন ফাহিয়েন। ফোক ওয়াকিং রচনা করেছেন। সিইউকি কার রচনা? সিইউকি কে রচনা করেছেন? সিইউকি রচনা করেছেন হিউয়েন সাং। সিইউকি রচনা করেছেন হিউয়েন সাং। জিওগ্রাফি গ্রন্থটি কার রচনা? জিওগ্রাফি গ্রন্থটি রচনা করেছেন টলেমি। জিওগ্রাফি গ্রন্থটি রচনা করেছেন টলেমি। তারপরে আমরা কিতাবুল হিন্দ কার রচনা? কিতাবুল হিন্দ এই রচনাটা কার? আমরা জানি সেটা হচ্ছে আল-বিরুনি। এর আগে যেটা লেখা রয়েছে সেটা এবং আল-বিরুনির এই বইটা লেখা রয়েছে। কিতাবুল হিন্দটা বেশি পরীক্ষায় আসে তাই এটা উল্লেখ করলাম। তাবাকাত ই নাসিরি কার রচনা? তাবাকাত ই নাসিরি রচনা করেছেন মিনহাজ উদ্দিন সিরাজ। তাবাকাত ই নাসিরি রচনা করেছেন তাবাকাত ই নাসিরি রচনা করেছেন মিনহাজ উদ্দিন সিরাজ। হিস্ট্রি কার রচনা? এই হিস্ট্রি যে বইটা রয়েছে বা হিস্ট্রি যে রচনাটা রয়েছে সেটা কার লেখা? হিস্ট্রি রচনাটা রয়েছে সুমা কিয়েন। তবে এই যে আল-বিরুনির যে লেখা কিতাবুল হিন্দ আমরা এর আগে দেখতে পেয়েছি, সেটা আমি চলে যাই। আল-বিরুনির লেখা বইটার নাম হচ্ছে তহকিক ই হিন্দ। আল-বিরুনির লেখা যে গ্রন্থ সেটা হচ্ছে তহকিক ই হিন্দ বা কিতাবুল হিন্দ। তাহলে তহকিক ই হিন্দ বা কিতাবুল হিন্দ এই দুটো গ্রন্থই কিন্তু আল-বিরুনি লিখেছে।
তবে এখনও যদি তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও পেতে, যাতে করে তোমরা ভবিষ্যতে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে পারো। তোমাদের সাথে রয়েছে আমাদের এই চ্যানেল ড্রিম অফ তৌসিফ। তোমাদের স্বপ্ন পূরণে ড্রিম অফ তৌসিফ সর্বদাই সাথে আছি, পাশে আছি। তাই অবশ্যই এই ভিডিও বন্ধু বান্ধব এবং সবার মধ্যে ছড়িয়ে দেবে, যাতে করে সবাই এই ভিডিও থেকে কিছু না কিছু উপকৃত হতে পারে। ধন্যবাদ।